আমি তো শুধু বাংলাদেশ বলবো না, সারা বিশ্বে নজির নেই যে মানুষ, যে শৃঙ্খলা বাহিনী পুলিশ, সেই পুলিশ তো শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে সব দেশে আছে। তাইলে সারা বিশ্বে যে পুলিশ রয়েছে এটা নজিরবিহীন। বাংলাদেশে যেই ঘটনাটি ঘটেছে, যেইটা শুধু আশুলিয়ায় লাশ এবং পুড়িয়ে মারা, আরও দেখছেন লাশ মেরে ট্রাকে গুম করা, এটা ফেলে দেওয়া, তারপরে হেফাজত হত্যাকাণ্ডের সময় ওই সময়ে ট্রাক, ওই যে ড্রাম ট্রাকে করে নিয়ে লাশ গুম করা এবং ট্যান্স করে ওখানে লাশ ফেলানো, প্রত্যেকটাই তো জঘন্য বর্বরোচিত বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম খুনি অত্যাচারী। তো আজকে আমাদের যে পুলিশ বাহিনী, তারা যে এই কাজটি করতে পারলো, তারা তো রয়েছে, যদিও 2-4 জন পালিয়ে গেছে, কিন্তু মেইন কেউ তো বাদ ছিল না। প্রায় 50% পুলিশের মধ্যে তাদের এইভাবে নির্বিচারে হত্যাকাণ্ডের সাথে জড়িত। তো তারা দিয়ে আমরা এখন আইনশৃঙ্খলা রক্ষা কতটা সম্ভব হবে? এবং এছাড়াও বলা আবশ্যক যে আমরা তখন বলেছিলাম ভিন্নমত দমনের জন্য এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ব্যর্থ করার জন্য তারা একটা ডিপার্টমেন্টকে ভেঙে কয়েকটা ডিপার্টমেন্ট বানিয়েছে। বিশ্বের সব দেশে পুলিশ আছে, পুলিশের একটা কন্ট্রোলার থাকবে, সেটা হইবে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তার অধীনে থাকবে সব এডিশনালাইজি। আর সেটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আবার সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট করেছে এবং সেই ডিপার্টমেন্টগুলো সেই সমানভাবে মানুষের মানবাধিকার লঙ্ঘন, খুন, গুম ইত্যাদি কাজে জড়িত ছিল। তো এগুলিকে আমরা যখন ফ্যাসিবাদী সরকারের পতনের পর যখন আমাদের অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট এসলো, ওনাদের কাছে আমাদের এটা চাহিদা ছিল যে আর কোনো যেন সরকার এসে যেন মানুষের ভিন্নমত দমনের জন্য কোনো কাজ করতে না পারে, রাষ্ট্রীয় বাহিনী, সেটাকে সংস্কার করা। কই একটাও কি করেছে? একটাও করে নাই। তার কারণ হলো যে এটা যাতে নাকি অন্য গভর্নমেন্ট এসে আবার এটা ধরে রাখতে পারে। সুতরাং এটা রিফর্ম তো ওনারা কি রিফর্ম করবে? ওনারা 3 মাসে যেটা করা, 2 মাসে যেটা করা সম্ভব ছিল এবং জননন্দিত হতো, তারা সেটা করে নাই, আর করার চেষ্টাও করে নাই। চেষ্টা করলে ওই যে আছে তার গাপটি মেরে থাকা। প্রথমেই তো ওএসডি হওয়ার কথা ছিল কয়েকজন, অন্তত 10-20%, 30% হয় নাই তো। তো তারাই তো এটাকে ভিন্ন খাতে প্রভাবিত করে আজকে যে আমাদের জুলাই অভ্যুত্থানে যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে তাদেরকে ব্যর্থ করার জন্য আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে ব্যর্থ করার ষড়যন্ত্রে এই প্রশাসন লিপ্ত আছে। এবং এমনও শোনা গেছে যে তারাই তাদের সচিব, তারাই তাদের পিএস। তো কিভাবে হবে? এটা তো হয় না। আপনার নৈরাজ্য যে এত বেড়েছে, এটা করতে পারে নাই। অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত আছে। আমাদের কিছুই রিফর্ম হয় নাই। এগুলি তো সাধারণভাবেই এগুলি অতি সহজে রিফর্ম করা সম্ভব ছিল এবং এটা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টেরই কাজ ছিল এটা। কিন্তু পরবর্তী গভর্নমেন্ট আসলে হয়তো করবে, আবার নাও করতে তো পারে। তো কাজে এটা তো একটা জরুরি বিষয় ছিল যে আমি রাষ্ট্রের কোষাগারের টাকা কিভাবে আমি জনগণের স্বার্থের পরিপন্থীমূলক কাজে ব্যবহার করছি, এটা হইতে দেয়া যায়। আপনি যেটি বললেন যে আবাসস্থান নাও হতে পারে, এই 2008 সালেও পুলিশ সংস্কার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল তদানীন্তন নির্বাচিত 2009 সালে যারা আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, এবং সেটি 13 সালে নতুন করে আবার করা হয়েছে, কিন্তু কোনো রিফর্ম হয় নাই। 2009 দ্যাট ইজ আপনার এই 1/11 ঘটনার পর থেকে যে সরকারগুলি এসছে, সরকার আওয়ামী লীগ সরকার, সে তো 16-17 বছর 20 বছর একটাও তারা পুলিশ সংস্কার কি করবে? পুলিশকে আরো ব্যাপকভাবে দলীয়করণ করে তাদেরকে নৈরাজ্য সৃষ্টি করার জন্য, ভিন্নমত দমনের জন্য এবং গণমানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। সেটা তো 2009 থেকেই শুরু। এটা কিন্তু তখনও ছিল না। আমার কাছে একটা ইনফরমেশন আছে গণমাধ্যম ব্যক্তি হিসাবে, যে তৎকালীন সময়ে যখন নাকি অবরোধ পালন করেছিল বিএনপি 2014 সালে, ওই অবরোধের পরে তারা গ্রামগঞ্জে ঢুকতে পারছিল না, প্রশাসন, পুলিশ, র্যাব। সেই র্যাব লক্ষ্মীপুরে হেলিকপ্টার দিয়ে যে গুলি করে নির্বিচারে মানুষকে মারছে। এবং তারপরে আপনার ওই যে সাতক্ষীরা, কোথায় বিএনপির আখড়া আছে,
কোথায় বিএনপির সমর্থন বেশি সেই জায়গাগুলো চিহ্নিত করে আপনার তৎকালীন সময়ের পুলিশ কর্মকর্তা ছিল বেনজির, তার নেতৃত্বে হেলিকপ্টারে করে যে যে এই ঘটনাগুলি ঘটিয়েছে। আরেকটা ঘটনা আমি শুনেছি, আমার কাছে তথ্য আছে, যে খুলনার ওইসব সুন্দরবনের কাছে যেখানে যেখানে মানে কুমিরের অভয়ারণ্য, যে কোনো একজন দলীয় মানে এসপি সে যে নির্দেশ দিছে যে মানুষকে আওয়ামী এবং বিএনপি আওয়ামী না বিএনপির যারা আছে, বিএনপি BNP এবং অন্য জামাতের কোনো লোক থাকলে তাদেরকে গুলি করে মারার জন্য, এবং গুলি না খরচ করে ওই নদীতে ফেলাই দিলে তখন কুমিরে খাবে। এইভাবে সে শেখ হাসিনার নির্দেশ ছিল যে 20-40 জন মারবার জন্য বা খুন করতে হবে, এটার পারমিশনের জন্য তার সাথে কথোপকথনে বলেছে। কিন্তু শেখ হাসিনা 20-40 জন কেন, যদি 10,000 লোক খুন করতে হয় করবেন, বিএনপি এবং জামাত নিশ্চিহ্ন করতে হবে। এখন কত হলো যে আমাদের যেভাবে তৎকালীন সময় থেকে আমরা মানুষ কেন পুঞ্জীভূত ক্ষোভিত হয়েছে, ক্ষোভটা জমলো কেন, সে এককভাবে প্রথম বলেছে 21 ভিশন, তারপরে আসলো 41 ভিশন, দেখলো সাকসেসফুলি 21 ভিশন পার করেছে, এরপরে সে চলে আসলো 41 ভিশন। তার মানে আজীবন তিনি রাজতন্ত্র ক্রাইম করবে এবং দুর্বৃত্তায়ন করবে। কেন মানুষ থাকতে চায়, কেন মানুষ লং টাইম থাকতে চায়? যাদের দুর্নীতি, অপশাসন, দুর্নীতির কারণ আছে, অবৈধ অর্থের উপার্জনের ঘটনা আছে, তারাই শুধু ক্ষমতাকে লিঙ্গায়িত করার চেষ্টা করবে। তো ঠিক শেখ হাসিনাও তাই, যে আমাদের দেশের যে বাজেট, আমাদের যেখানে বিএনপি শেষ সময়ে 2004-এ 54,000 কোটি টাকার বাজেট ছিল, সেই 54,000 কোটি টাকার বাজেট 7,97,000। এটা হাতে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছি যে কোন সময়ে এরশাদ গভর্নমেন্টের সময় ছিল 7,000 কোটি টাকা। 7,000 কোটি টাকায় যদি এত সব হাইওয়ে এবং উন্নয়ন করতে পারে, আজকে 54,000 কোটি টাকা, 54,000 কোটি টাকা থেকে 7,97,000 কই? ওনারা কি রিভাইজ করেছিল? করেনি তো। এটা নিয়ে একটু ওনারা রিভাইজও করে নাই, উপরন্ত আবার চলতি বাজেটকে তারা আবার 7,90,000 সমানে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। স্যার, অন্তর্বর্তীকালীন এটার আলাপে তাইলে আমরা জনগণ কি ভাবতে পারি? ওনাদের যে ওনারা কাজ করেছেন, করবেন, ওনারা আশার প্রতিফলন ঘটাবেন, করতে পারেনি তো। এটার জন্য আমরা মর্মাহত, দুঃখিত। এই যে স্যার আপনি বারবারই বলছেন যে এই যে প্রত্যেকটা জায়গায় পুরনো কাঠামোতেই নিজেদের রেখে দেওয়া, ওই যে যারা নাকি তখন উপদেষ্টা রয়েছে, যেমন ডক্টর সালেউদ্দিন সাহেব, উনি তো বিএনপির সময় উনি ছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরও তো ছিল। ওনার মতো লোক থাকতে এইটা রিফর্ম হলো না। এই বাজেটটা অন্তত রিফর্ম হলো, জনগণকে জনগণের কল্যাণে কাজ হলো না, তাইলে আমরা কি ভাবতে পারি? একেবারেই এইটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য। 1 বছর আগে স্যার এই দিনে দাঁড়িয়ে আপনি সবচেয়ে বেশি অর্থনীতির ক্ষেত্রে আস্থা রেখেছিলেন যে মানুষটার কাছে, এবং যাকে অত্যন্ত যোগ্য বলে বিবেচনা করেছিলেন 1 বছর আগেও, সালেউদ্দিন আহমেদ, উনি অর্থ উপদেষ্টা, এবং আপনি আজকে এসে একটু আশাহতই হচ্ছেন। আশাহত, পুরোপুরি আশাহত। এটা হইতে পারে না। বিভিন্ন জায়গা যেখানে দ্রব্যমূল্যের, বিশেষ করে যেগুলি আমদানিযোগ্য তৈলের, জ্বালানির দাম, বিভিন্ন জিনিস এটা বেড়েছে, এটা আরো বাড়াচ্ছে। তো এইখানে এটা কিভাবে, আমি তো মনে করি এটা 50% বাজেট কমানো যাবে যদি 50%। আমি অপচয় করব না, আমি চুরি করতে দেব না তো। একেবারে আমি যদি চুরি মানে অপচয় করতে না দিই, তাইলে আমার 50% না, 3/1 ভাগে আমার দেশ চলবে, দেশ হয়ে যাবে, দেশ চলবে এবং সুস্থ চলবে। আগে চলে নাই, বিএনপি 54,000 কোটি টাকায় দেশ চালায় নাই এবং সুন্দর চলেছে। যেমন পদ্মা ব্রিজের কথা, 2005 সালের তাদের দেশপ্রেমের কথা চিন্তা করেন। বেগম খালেদা জিয়া আপসের নেত্রী, তার একটা কথা যদি চিন্তা করেন, এই পদ্মা ব্রিজের রূপকার তো সে। তিনি যখন চাইলো যে পদ্মা ব্রিজটা হওয়া দরকার, তখন 11,000 কোটি টাকার বাজেট দিয়েছে, তখন উনি সাহস করে নাই যে 11,000 কোটি টাকা আমরা কোত্থেকে দিব, সুতরাং আরো কম দূরত্বের জায়গা ঠিক করেন, তখন জায়গাকে দিছে 4-5 হাজার কোটি টাকায় করবে। তারপরে তো আন্দোলনে বিভিন্নভাবে 111-এ তাকে আর আসতে দিই নাই।
কিন্তু দেখেন শেখ হাসিনা কিন্তু সেই 11,000 কোটি টাকার কাজটাই বড়টাই বেছে নিল, এবং বিশ্বব্যাংক যখন তার কাকে লোন দিল না, তখন কোনো জনগণের কথা বলে, দুর্নীতির অভিযোগ করে, নিজস্ব বাজেটের কথা বলে, বিদেশি জনগণের লোন টোন টাকা দিয়ে। বিভিন্নভাবে নিয়ে সেই 11,000 কোটি টাকারটাকে 44,000 কোটি টাকা। 40,000 তার মানে এই যে কথাটা হলো যে এটা তো লুণ্ঠনের জন্য করা। তারা যে সমস্ত যেই কাজ করেছে, আমি তো একজন গণমাধ্যম ব্যক্তি এবং ব্যবসায়ী মানুষ, আমরা দেশ দুনিয়া বিভিন্ন জায়গায় চলাফেরা করি, আমাদের তো নজরে আছে যে যেই কাজটা তারা উন্নয়ন ধরেছে, এগুলি উন্নয়ন নয়, এগুলি হলো টাকা নেওয়ার উন্নয়নের জন্য, কিন্তু বস্তুত জনগণের কল্যাণে জনগণের নয়। কতটা আসলে কাজে লাগে। আপনি যদি, আপনারা অনেকে যারা বুঝে না, তারা অনেকে হুট করে বলবে আরে বাবা কত বড় ফ্লাইওভার করেছে, হ্যাঁ। হানি ফ্লাইওভার, অমুক ফ্লাইওভার। এই ফ্লাইওভার করে যে দেশটাকে ধ্বংস করেছে সেটা অ্যানালাইসিসে আসে না। তার কারণ হলো আপনি একটা ফ্লাইওভার করলেন রাস্তার মাঝখান দিয়ে, ফিলার উঠে আমার রাস্তা বন্ধ করে দিলেন, নিচে রাস্তা চলছে না, যে আমার পাড়া মহল্লাগুলি দেশের কিভাবে এলাকাগুলো যায়? অন্ধকার হয়ে যাচ্ছে। ভালো ভালো এলাকাগুলো মানে ধ্বংস করে দিছে। তাইলে সেইখানে আমরা সহজেই বুঝতে পারি যে ওনার উন্নয়নের পরিকল্পনাটা কি। এই যে মেগা ওনার প্রজেক্ট, মেগা প্রজেক্টের মেগা উন্নয়ন। এবং আমরা মেগা- গত কিছুদিন আগে আমরা খোঁজ করেও দেখাচ্ছি, নিউজও করেছি, খোঁজেও দেখাচ্ছি যে অনুসন্ধানে। যে ওনার যেই তৎকালীন প্রজেক্টগুলো সময়ের ছিল। যে বাজেটের উন্নয়ন, ঢাকা সিলেট রোড, হুম, কিন্তু সেটা অব্যাহত আছে। একটা রাস্তাকে যেমন কাশপুর থেকে নিয়ে সিলেট, রাস্তা তো লেভেল থাকবে, সেই লেভেলটা এমনভাবে পাহাড়ের মতো উঁচা করছে, এটা আমরা খোঁজ টিম এটা দেখাইছে, আমরা নিউজে দেখাইছি যে এই যে রাস্তাটা উঁচু করলেন এটা কেন, কিন্তু কই প্রশাসন তো এটা নিয়ে প্রতিফলন অ্যানালাইসিস আসলে করে নাই। নেই, কোনো প্রতিফলন কোনো আসলে নাই। প্রতিফলন গণমাধ্যমে ঘটে নাই। আমরা দেখাচ্ছি যে মহল্লাগুলো যে রাস্তার থেকে ফ্লাইওভারের মানুষ কারণে। রাস্তার থেকে মানুষ মহল্লায় নামতে আবার ওইখানে ব্রিজ লাগবে, ব্রিজ লাগবে। এটা কেমন কথা, কি পরিকল্পনা? এবং যেই পরিকল্পনাবিদরা এটা করেছে সড়ক ভবনের তাদের বা যারা, আদৌ আমার প্রশ্ন জাগে যে এরা আদৌ পরিকল্পনা, কল্পনা তারা কি- কি না। ইঞ্জিনিয়ার বলে আমি মনে করি না। এবং তার যদি কারণ কোন যুক্তিতে তারা এত বড় উঁচা করে জনস্বার্থের পরিপন্থীমূলকভাবে একটা উন্নয়নের কথা বলে, এবং সেটা অব্যাহত থাকলো কি করে? জন- এখনো তো অব্যাহত আছে সেটা কেন বাতিল করে? যদিও আমাদের ডক্টর ইউনূস সাহেব বলছে যে কিছু কিছু প্রকল্প আমরা কাটছাট করব, কিন্তু করে নেই তো। করে নাই। এবং আপনি যেটি বলছিলেন যে আমরা যেটি দেখা আসলে দিছি, চোখে আঙ্গুল দিয়ে দেখা দিছি যে এটা অপরাধ, অপরাধ, এবং যেটি জনকল্যাণে হওয়ার কথা সেটি বরঞ্চ জনদুর্ভোগ তৈরি দুর্ভোগ, করছে। দুর্ভোগ যারা তৈরি বললাম না? করছে রাস্তার থেকে মহল্লার নামতে ব্রিজ লাগবে।